আপনি ওই অনুযায়ী ওই হ্যাজার্ডটাকে বা রিস্কটাকে দূর করার জন্য আপনি একটা অ্যাকশন নেবেন। ওকে, মিটিগেট করার মানে হচ্ছে, মিটিগেট হচ্ছে রিমুভের সিনোনিম, অল্টারনেটিভ ওয়ার্ড। বা আপনি যদি লিখতে পারেন, মিটিগেট না লেখেন, আপনি যদি লেখেন যে টেকিং অ্যাকশন টু রিমুভ দ্য রিস্ক, তাহলেও হবে। তারপরে আপনি যে অ্যাকশনটা নিলেন, আপনি যে ঝুঁকিটা রিমুভ করার জন্য অ্যাকশন নিলেন, ওই অ্যাকশনটা কতটুকু কার্যকরী হয়েছে, সেটা কি গেছে নাকি আদৌ আছে, ঝুঁকির সম্ভাবনা কি এখনো আছে নাকি নাই, এটা আপনি মনিটর করবেন। ওকে, এবার দেখেন, এই যে আপনি বলছেন যে আইডেন্টিফাই হ্যাজার্ড, আপনার হ্যাজার্ডটা আইডেন্টিফাই করতে হবে। এই হ্যাজার্ডের কিছু সোর্স আছে, কোন কোন সোর্স থেকে আপনার হ্যাজার্ডটা উৎপত্তি হতে পারে? কেউ একজন হাত তুলছেন, বলেন কোশ্চেন। স্যার কোশ্চেন বলেন। হাত তুলে বসে আছে, কথা বলেন না কেন? আসসালামু আলাইকুম। আমি অডিও শুনতেছি কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্যার আমরা দেখতে পাচ্ছি। তাহলে নেটে কোনো আপনি, সমস্যা আছে কিনা জানি না। হ্যাঁ, আপনি কেটে দিয়ে আবার জয়েন করে রিজয়েন করেন। আপনি একটু স্ক্রল ম্যাম করেন আমি বা অডিও একটু আবার। শুনতেছি কিন্তু আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না আর কি, ওই জন্য বলতেছি আর কি। নেট সমস্যার কারণে এরকম, নেট সমস্যা। আচ্ছা দেখেন, আমাকে বলি তাহলে। আচ্ছা তাহলে ঠিক বলছে আছে। যে সোর্স ফর হ্যাজার্ড আইডেন্টিফিকেশন ঠিক ক্যান বি, আছে ম্যাম। আপনার কোন কোন থেকে হ্যাজার্ডের উৎপত্তিটা হইতে পারে, বা আপনি কোন কোন জায়গা থেকে হ্যাজার্ড যে হচ্ছে এটা আইডেন্টিফাই করতে পারেন। সেটা হচ্ছে পাস্ট ইনসিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট, আপনার পূর্বের কোনো যদি ঘটনা ঘটে থাকে, আপনি সেই ঘটনাটাকে আবার দেখতে পারেন, যে আগে তো এখানে একবার হয়েছে, মানে হ্যাজার্ড হয়েছে, বা এখান থেকে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, তাহলে আবার কি এখান থেকেই উৎপত্তি হইলো কিনা, সেই জিনিসটা আবার দেখবেন। তার মানে পূর্বের কোনো কিছু ঘটে থাকলে সেই জায়গায় আপনি দেখবেন। তারপর ইনপুট বাই এমপ্লয়ি, আপনার কোনো এমপ্লয়ি থাকলো, সে দেখলো যে হ্যাজার্ড আছে বা কোথাও কোনো কিছু দেখছে, সেটা আপনাকে ইনফর্ম করলো, তাহলে আপনি এমপ্লয়ের মাধ্যমেও কিন্তু জানতে পারলেন। তারপর এক্সামিন ওয়ার্কপ্লেস ফর ওয়ার্ক এরিয়া, আপনি প্রতিদিন দেখবেন আপনার উপরোক্ত কর্মকর্তারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকে, তারা কিন্তু আপনার ওয়ার্কপ্লেস ভিজিটে আসে, যে আপনার পুরো ওয়ার্কপ্লেসটা ঠিক আছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা। ওকে, তো এই যে প্রতিদিন যে রেগুলার চেক, এই চেকের মাধ্যমে আপনিও বুঝতে পারবেন যে আপনার কোথায় কি হ্যাজার্ড আছে কিনা। তারপর রিভিউ অফ সেফটি ইনস্ট্রাকশন ফর ইকুইপমেন্ট ম্যাটেরিয়ালস, আপনি যে ট্রেডে কাজ করেন, ওই ট্রেডে, আপনি যেই ট্রেডে কাজ করেন ওই ট্রেডে হচ্ছে আপনি খেয়াল করবেন, মেনটেন করবেন, প্রতিদিন আপনি যেই জিনিসগুলো নিয়ে কাজ করেন, তো সেই জিনিসগুলোকে আপনি দেখবেন যে এখানে কোনো সমস্যা আছে কিনা। আপনি কাজ শুরু করার আগে কিন্তু আপনার যে জিনিসপত্রগুলো, ওগুলোকে কিন্তু যাচাই বাছাই করে নিতে হয়, চেক করে নিতে হয়, ওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে এখানে হ্যাজার্ড আছে কিনা। এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ থিঙ্কিং সাচ এস ব্রেইন স্ট্রমিং, এটা হচ্ছে দেখেন, আপনি হয়তো কোনো একটা ঘটনা ঘটে গেছে কিন্তু আপনি ওইটা এখন মনে করতে পারতেছেন না, তো ব্রেইন স্টর্মিং এর মাধ্যমে আপনি ওইটা মনে করতে, মানে ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে অ্যাক্টিভ অ্যাডভাইস ফ্রম লেজিসলেশন স্ট্যান্ডার্ড চেকলিস্ট অর এক্সটার্নাল কনসালটেন্টস, দ্যাট মিনস আপনাদের যে নিয়ম কানুন থাকে, মানদণ্ড থাকে, বা একটা প্রতিদিনের একটা চেকলিস্ট থাকে, ওই চেকলিস্ট গুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এখানে কোনো হ্যাজার্ড সোর্স আছে কিনা। এই বিষয় থেকে আপনি হ্যাজার্ড গুলো আইডেন্টিফাই করতে পারেন। এখন দেখেন, আপনার যে রিস্ক আছে, এই রিস্কটাকে মেনটেন করার জন্য বা রিস্ক লেভেলটা কতটুকু, সেই লেভেলটা যাচাই করার জন্য আপনার রিস্ক ম্যাট্রিক্স ইউজ করা হয়। রিস্ক ম্যাট্রিক্স ইউজ করা হয়। রিস্কের লেভেল হচ্ছে আপনার তিনটা: হাই, মিডিয়াম, লো। যখন একটা ওয়ার্ক প্লেসে আপনার রিস্কের লেভেল হাই থাকবে, তখন আপনি কোনো মতেই ওই ওয়ার্ক প্লেসে কাজ করতে পারবেন না। আর যখন আপনার ওয়ার্ক প্লেসে রিস্কের লেভেলটা মিডিয়াম থাকবে, তখন যতক্ষণ পর্যন্ত আপনি ওয়ার্ক প্লেসে রিস্ক দূর করবেন বা রিমুভ, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়ার্ক প্লেস। আবার কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে। কি করব আমি এটারে? এখন ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমি বলছি যে রিক্সের যে লেভেল, এই লেভেল হচ্ছে তিনটা, হাই, মিডিয়াম, লো। রিক্সের লেভেল তিনটা, হাই, মিডিয়াম, লো। হাই যখন থাকবে তখন কোনো মতেই আপনি ওয়ার্ক প্লেসে কাজ করতে পারবেন না, ওকে। আর মিডিয়াম যখন থাকবে তখন ওই যতক্ষণ না পর্যন্ত ওই রিক্সটা আপনি রিমুভ করবেন, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আপনার কাজটা বন্ধ থাকবে। ওই 1-2 ঘন্টা পর আপনি 1-2 ঘন্টার মধ্যে যদি রিমুভ করতে পারেন, তাহলে 1-2 ঘন্টা পর আপনি আপনার ওয়ার্ক প্লেসে আবার কাজটা করতে পারবেন। আর লো যখন থাকবে তখন আপনি কাজটা কন্টিনিউ করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, ওকে। তাইলে হাই যখন থাকবে কোনো মতেই কাজ করতে পারবেন না, আর মিডিয়ামে আপনি যতক্ষণ না পর্যন্ত ওই রিস্কটা রিমুভ করবেন ততক্ষণ পর্যন্ত অফ থাকবে এবং পরবর্তীতে আপনার কাজটা চালায় যেতে পারবেন। আর লো লেভেলে আপনার কোনো সমস্যা নেই, আপনি রেগুলারের মতো কাজ চালায় যেতে পারবেন। এখানে দেখেন হাই রিস্ক কন্ট্রোল দেওয়া আছে, রিস্কের হাই রিস্ক কন্ট্রোল যে কোন লেভেলে। এখানে দেন পিরামিডটা আপনার টপ টু বটম আছে, বটম টু টপ আছে, এটা একটা পিরামিড কিন্তু পিরামিডটা উল্টা করা আছে, ওকে। এটাকে বলা হচ্ছে হাই রিস্ক অফ রিস্ক কন্ট্রোল, যে কোথা থেকে উৎপত্তি হলে কোন পর্যন্ত আপনি কিভাবে জিনিসটা কি করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনি যখন একটা রিস্ক দেখবেন, তো রিস্ক দেখার পরে আপনি ফার্স্ট ওই পিপিই পড়বেন। পিপিই পরে যদি ওই রিস্কটা আপনার কন্ট্রোল হয় তো হইলো, না হলে আপনি সেই রিস্কটা সম্পর্কে আপনার অ্যাডমিনকে জানাবেন। আপনার অ্যাডমিন ওইটা সমাধান করার জন্য চেষ্টা করবে। সে তার ওই রিলেটেড যে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ারদের ইনফর্ম করবে যে একটা রিস্ক আছে, রিস্কটা আপনি এই বিষয়টা আপনি কন্ট্রোল করেন দেখেন। তো ইঞ্জিনিয়াররা সেটাকে সেই রিস্কটাকে খুঁজবে, আইডেন্টিফাই করবে, করার পরে যদি কোনো সমাধান পায় তো সমাধান করলো, আর যদি সেটা সমাধান না পায় তাহলে যেই জায়গায় সে হ্যাজার্ড বা রিস্কটা পেয়েছে সেই জায়গাটাকে সে আইসোলেশন করে দেবে। আইসোলেশন মানে হচ্ছে আপনার যেই এরিয়ার যতটুকু জায়গায় আপনার রিস্কটা, সেই জায়গাটাকে একটা বাউন্ডারি করে দিবে, ওকে। তো বাউন্ডারি এখানে কেউ করার যাবে না। পরেও যদি হ্যাঁ, ওখানে কেউ যাবে না। যেমন করোনা হয়েছিল না, করোনার সময় যখন আপনার কোভিড-19 যার পজিটিভ আসছে, তো তার আশেপাশে কেউ যেতে পারছে? আর যাওয়ার পরেও Isolation। কি হয়েছে, একটা পিপিই পরিধান করে, হ্যাঁ পিপিই পরিধান করে যাইতেছে, তাকে একদম সম্পূর্ণ সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিছে না। তো যখন দেখবেন যে রিস্কটা আপনার কন্ট্রোল হচ্ছে না, তখন ওই জায়গাটাকে আপনি বিচ্ছিন্ন করে দিবেন। তারপরে দেখেন, তারপরে দেখতেছেন সমাধান হচ্ছে না, তখন আপনি সাবস্টিটিউশন করার চেষ্টা করবেন, ওকে। সাবস্টিটিউশনও যখন দেখবে যে আপনার কাজ হচ্ছে না, তখন সরাসরি ওইটাকে বাতিল করে দিবেন। যেই জায়গাটায় আপনার রিস্ক বা হ্যাজার্ড, সেই জায়গাটাকে আপনি সরাসরি একদম বাতিল করে ওই জায়গায় নতুন কোনো কিছু বসাবেন। এটা হচ্ছে আপনার হাই রিস্ক কন্ট্রোল একটা রিস্কের। এখানে দেখেন এই ছকটা পড়বেন আপনারা, এটা আপনাদের পড়ার কাজ। এখান থেকে দেখা গেছে ম্যাচিং আসতে পারে বা আপনার এমসিকিউ আসতে পারে, সম্ভাবনা বেশি। এখানে এলিমিনেশনের পর্যায়ে কি চলে যায়, কি করা হয়, এই যে 6টা বলছি, এই 6টার বিস্তারিত একটু ডিটেলসে দেওয়া আছে, এটা একটু পড়বেন। এটা তো বাচ্চা লেভেলের কোশ্চেন, এটা এখন আর ওরকম নাও আসতে পারে। এখন এনএসডি দিন আপডেট হচ্ছে তো। আচ্ছা, দেখবেন আপনার ওয়ার্কাররা, অনেক ওয়ার্কারদের অ্যাক্সিডেন্ট হয়। যেমন লাস্ট যে কি বলে এটাকে, ফুটবল হইলো না, 4 বছর পর পর যে ফুটবল হ্যাঁ। খেলা অনুষ্ঠিত হয়, কাতারে হয়েছে। ওয়ার্ল্ড কাপ। হয়েছে। ওয়ার্ল্ড কাপ। ওই যে কাতারের যে ওয়ার্ল্ড কাপটা, ওই ওয়ার্ল্ড কাপটায় আপনারা পড়ছেন কিনা প্রতিবেদনটা আমি জানি না, কিন্তু ওখানে প্রায় 7,000 প্লাস ইন্ডিয়ান ওয়ার্কার মারা গেছে, জি ওকে। পড়ছি তার ম্যাম। ভিতরে আমাদের বাংলাদেশীয় ছিল 450-র মতো। জি জি বাংলাদেশে 750 ছিল, 400 ছিল, আর ইন্ডিয়ান সবচেয়ে বেশি ছিল। এখন এই যে ওয়ার্কাররা মারা গেল, এতগুলো ওয়ার্কার একটা মঞ্চ তৈরি করতে এতগুলো ওয়ার্কার মরছে, এটা কি মানে আনবিলিভেবল না? কতগুলো মানুষ, 7,000 মানুষ বা 7,000, এই ওয়ার্কার গুলো যে মরছে, এদের সম্ভাবনা কি হইতে পারে?
এটা হয়তোবা এখন বলতে পারেন যে কিছু কিছু মানুষ আছে আল্লাহর তরফ থেকে নিয়ে গেছে আল্লাহ, কিন্তু যাদের আল্লাহ নিয়ে গেছে তাদের বাদে অনেকেই তো আছে দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই অ্যাক্সিডেন্টটা ঘটার কারণটা কি হইতে পারে আপনার কাছে কি মনে হয়? ম্যাম সবাই ম্যাডাম আল্লাহ তাদেরকে একজনে একটা করে বলতে। প্রশিক্ষণ দেওয়া হয় নাই, মানে কিভাবে কাজটা করতে হবে এই প্রশিক্ষণটা দেওয়া হয় নাই। কাজটা করতে হবে প্রশিক্ষণটা না জানতে চাচ্ছি, হইতে পারে হ্যাঁ এটাও ঠিক যে প্রশিক্ষণ দেওয়া হয় নাই, তারপর এরপর আর কি হইতে পারে? যে জায়গায় কাজ করে ওই ওই জায়গায় স্থানের সমস্যা আছে, ওয়ার্ক প্লেস হ্যাজার্ড আছে। আচ্ছা তারপর আর কি হইতে পারে? দুইটা কারণ পাইলাম। পিপিই পরিধান করে না, হয়তো ব্যাগ কাজের জন্য সুযোগ করা হয়েছে। ভেরি গুড, পর্যাপ্ত পরিমাণে। আচ্ছা তারপর আর কি হইতে পারে? হ্যাজার্ডটা স্কিপ করছিল হয়তোবা, এই কারণে এই সমস্যাটা হয়েছে, হওয়ার সম্ভাবনা ছিল। আর কি হইতে পারে? ম্যাম দুর্ঘটনা এড়িয়ে চলার যে নিয়মগুলা হয়তোবা এইগুলা নিয়ম সম্পর্কে অনেকে জানে না, এটাও তো হতে পারে। ভেরি গুড, এটাও হইতে পারে। আর কি হইতে পারে? ম্যাম ঠিক মতো পিপিই পরিধান করে নাই, হয়তো সেফটি বেল্ট পরে নাই। আচ্ছা, অনেকগুলাই পারসন আপনারা দেখেন, তাহলে সে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে হয়তো বা এক্সপিরিয়েন্স পারসন ছিল না। আমাদের কিন্তু এরকমই হয়, যারা বিদেশে যায় মনে করে যে বিদেশ গেলেই আমরা টাকা পেয়ে যাব। বিদেশে সে যে জায়গাটায় যাচ্ছে যে কাজটা করার জন্য, ওই কাজটা কি সে আদৌ পারবে কিনা এইটা সে চিন্তা করে না। সে মনে করে আমি বিদেশ গেলেই হবে, আমি পারি না পারি শিখে নিব। তার মানে সে যে যাচ্ছে এই বিষয়টাই এখানেই কিন্তু তার গ্যাপ, সে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ট্রেনিংটা না নিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার দুর্ঘটনা ঘটার, তার জীবনের একটা কিন্তু ঝুঁকি থেকে যায়। কারণ যখন সে শিখতে যাবে ওই ফিল্ডে সে অনেক কিছুর বাধাপ্রাপ্ত হবে। দ্যাট মিনস তার পর্যাপ্ত পরিমাণে, সে যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে কোনো কারণে তার প্রাণ চলে যায়, তাহলে এটাও কিন্তু তার একটা কারণ যে তার ওই পর্যাপ্ত পরিমাণে ওই রিলেটেড যে বিষয়টা ওটাতে ট্রেনিংটা ছিল না। ওকে, সে একটা এক্সপিরিয়েন্সড পারসন না। তারপরে এমনও হইতে পারে সে সেখানে গিয়ে চিন্তা করলো যে আমি এখানে আর কাজটা করব না, আমার দ্বারা হচ্ছে না। তো এই যে না করবে না বিষয়টা যে তার অধিকার আছে, সে যে কাজ করতে চাচ্ছে না সে না করবে না এর দিকে যে অধিকারটা, সে এই বিষয়টা হয়তো মানে অজ্ঞাত না। কারণ আপনারা ওয়ার্কার হিসেবেও কিন্তু আপনাদের তিনটা রাইট আছে, সেটা হচ্ছে রাইট টু নো, রাইট টু পার্টিসিপেট আর রাইট টু রিফিউজ। তাই রিফিউজ করার যে অধিকার তার আছে, সে যেই কাজটা করতে চাচ্ছে না সেই কাজটা সে চাইলে মালিক পক্ষকে বলতে পারে যে আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি না। সে হয়তো এটা বলার যে সে বলতে পারবে এই জিনিসটা জানে না। তারপরে হচ্ছে সে কোনো কারণে কোশ্চেন করতে ভয় পাইতে পারে, সে ওই কোম্পানি হয়তো তাকে প্রোভাইড মানে পিপি প্রোভাইড করেনি। তো এই যে এই বিষয়গুলোর কারণেই কিন্তু আমাদের মোটামুটি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা বা আমাদের এই যে জীবন মরণ চলে যাওয়ার একটা ব্যাপার স্যাপার চলে আসে। তাহলে এখন যদি আপনার কোশ্চেন যেভাবেই করুক না কেন, কোশ্চেনের এটা এখনো করে নাই তো আমি ওভাবে বলতে পারছি না, কিন্তু এই রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে যে কেন হয় বা কিভাবে হয়, কোন কোন কারণে এই ধরনের দুর্ঘটনাগুলোর ঘটার সম্ভাবনা থাকে একটা ওয়ার্ক প্লেসে, তো আপনারা এই কারণগুলো এই যে এখন যে বললেন এইগুলো লিখে দিতে পারবেন না? পারবো ম্যাম। আচ্ছা, এবার আমি গত ক্লাসে আপনারা পড়াইছিলাম যে এমপ্লয়িকে আর এমপ্লয়ারকে। এমপ্লয়ার হচ্ছে যে আপনাকে চাকরিটা দিবে সে, আর এমপ্লয়ি হচ্ছে যার আন্ডারে আপনি চাকরিটা করবেন সে। তো এমপ্লয়ার হিসেবে দ্যাট মিনস চাকরি দাতা হিসেবে আপনার কিছু রোল আছে। ধরেন আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, আপনি এখন ওই ইন্ডাস্ট্রির মালিক হিসেবে বা হচ্ছে আপনার সুপারভাইজার হিসেবে বা যাই হোক না কেন, মোট কথা চাকরি দাতা হিসেবে আপনার কিছু রোল আছে। সেই রোলগুলো কি? ধরেন এখন আমি আপনাকে প্রশ্ন করলাম যে আপনার একটা ইন্ডাস্ট্রি আছে, আপনি মালিক সেখানে, এখন আপনি আপনার কর্মচারীদের কি ধরনের সুযোগ সুবিধা দিবেন বা আপনার দায়িত্বটা কি আপনার কর্মচারীর প্রতি, আমাকে বলেন তো, একজন একটা করে বলবেন কি হইতে পারে বলেন তো, কারো কোনো আইডিয়া? তার প্রপার জ্ঞান আছে কিনা বা ওই সম্পর্কে আইডিয়া আছে কিনা ওইগুলা জেনে নিতে হবে। ক্যারেক্টারটা ব্যবহার কোম্পানির নিয়মগুলো মেনে চলতে হবে। না আমি তো প্রশ্নটা কিন্তু এরকম না, নিয়মগুলো মেনে চলতে হবে এটা হচ্ছে এমপ্লয়ির দায়িত্ব এবং সঠিক পিপি প্রদান করতে হবে। আপনি নিজে মালিক, এখন মালিক পক্ষ হিসেবে আপনি কি কি বিষয় দিবেন? প্রথমে প্রশিক্ষণ দিতে হবে।
হ্যাজার্ডের আর যে যে কাজ ওয়ার্ক করবে পেজের ওইগুলা জানাতে হবে। ওই ইনফরমেশন গুলা শেয়ার করতে হবে, যাদেরকে নিব আমি। ভেরি গুড, এই যে হয়েছে। তারপর সেফটি নিশ্চিত করতে হবে। ভেরি গুড, তারপর ভেরি গুড। আপনি তো আপনার আন্ডারে যে কাজ মানে যারা কাজ করবে তাদেরকে আপনি অবশ্যই পিপি প্রোভাইড করবেন আপনার ম্যাম, আন্ডারে, কারণ আপনি এখানে কিন্তু সর্বাগ্রে দেখতে হবে সেফটি ফার্স্ট ওয়ার্ক লাস্ট, এই কথাটা আগে মনে রাখতে হবে। হুম, ভেরি গুড। তারপর আর কি কি হইতে পারে? আর কি ট্রাই করেন বলার, আর কি হইতে পারে? আজকে কিন্তু আমাদের সিপি ইনফরমেশন যে সমস্ত হ্যাজার্ড গুলো হইতে পারে সেগুলি তাকে জানাইতে হবে। যে যেরকম ওয়ার্কশপে কাস্টিং সোডা, তারপরে গিয়া ওই লুব অয়েল, গ্রিস, এগুলি খুব ক্ষতিকারক একটা হ্যাজার্ড। যে লুব অয়েল পরে থাকলে পিচ্ছিল যাইতে পারে, গ্রিস পরে থাকলে পিচ্ছিল যাইতে পারে। তারপরে ভারী ইকুইপমেন্ট নিয়ে যেহেতু কাজ করতে হয়, ওই ক্ষেত্রে ওই যৌথভাবে কাজ করতে হয়। এখানে একজন একটা বা ধরলো, মেটাল ধরলো, আরেকজন ধরলো না, ওই ক্ষেত্রে হাত পায়ে পড়ে যাইতে পারে, এগুলিও একটু দেখতে হবে। আচ্ছা, ওভারঅল আপনি তাও বুঝতে পারছেন। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা কোম্পানির মালিক বা চাকরিদাতা, তাহলে চাকরিদাতা হিসেবে আপনার ফার্স্ট অফ অল আপনার যে আপনার আন্ডারে যে কর্মচারীগুলো থাকবে ওদের নিশ্চয়তা, সেফটির যে নিশ্চয়তা সেটা আপনাকে এনশিওর করতে হবে, এটা হচ্ছে প্রথম। তারপরে তাদেরকে ওই রিলেটেড ট্রেনিং প্রোভাইড করতে হবে, কারণ আপডেট যে জিনিসগুলো আসে ওই সম্পর্কে তাদেরকে জানাতে হবে। একটা ওয়ার্ক প্লেসে কিভাবে সে নতুন কোনো মেশিন আসলে ওই মেশিনটা কিভাবে ইউজ করবে, তারপরে আরো নিশ্চয়তা রিলেটেড যে আপনার ট্রেনিং গুলো আসে, যেমন ফায়ার ট্রেনিং হইতে পারে, তারপরে হচ্ছে আপডেট কোনো স্কিলের ট্রেনিং হইতে পারে। তো এই ট্রেনিং গুলো আপনি একজন এমপ্লয়ার হিসেবে বা চাকরিদাতা হিসেবে আপনার যে আন্ডারে কর্মচারীগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে। তারপরে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সেফটি ইনস্ট্রাকশন বলেন, রুলস বলেন, রেগুলেশন বলেন, এই সবগুলো তাদেরকে প্রোভাইড করতে হবে যে এই বিষয়গুলো সাইন তুমি ফলো করবা, এখানে হ্যাজার্ড আছে, এগুলো এই আছে, তারপর হচ্ছে এই ইনফরমেশন তোমার মেনটেন করতে হবে। তারপর হচ্ছে আপনি ওই যে বললাম সেফ কি বলে এটাকে, ওয়ার্ক প্লেসে কোনো হ্যাজার্ড থাকলে, তারপরে সেফটি ইকুইপমেন্ট থাকলে, মোট কথা এই বিষয়গুলো আপনি তাদেরকে প্রোভাইড করবেন, তাদেরকে জানাবেন। এই সবকিছু আপনার তাদেরকে একজন চাকরিদাতা হিসেবে বা হচ্ছে ওনার যাই বলেন না কেন আপনাকে জানাইতে হবে। এবার দেখেন সুপারভাইজারের কাজ কি, ওইটা ছিল এমপ্লয়ার, এখন এবার আসছে সুপারভাইজার। দ্যাট মিনস অনেকগুলো কর্মীর আপনার আন্ডারে থাকবে, তাহলে আপনি হচ্ছেন লিডার। তাহলে লিডার বলতে পারেন বা সুপারভাইজার বলতে পারেন। তাহলে আপনার কাজ কি? একটা ইন্ডাস্ট্রিতে আপনি সুপারভাইজার হিসেবে কাজ করছেন, তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে মেক শিওর দ্যাট ইউ ফলো দ্য ল অ্যান্ড কোম্পানির সেফটি রুলস। আপনার ওই কোম্পানির সেফটি রুলসটা ফলো করতে হবে। তারপর টেল ইউ অ্যাবাউট এনি জব হ্যাজার্ড অর কি বলে এটাকে, ডেঞ্জার। তাহলে যে কোনো ডেঞ্জার বা হচ্ছে কোনো হ্যাজার্ডাস সিচুয়েশন দেখলে আপনি সাথে সাথে আপনার যে উপরোক্ত কর্মকর্তা তাদেরকে জানাবেন। মেক শিওর ইউ ইউজ সেফটি ইকুইপমেন্ট প্রপারলি। সেফটি ইকুইপমেন্ট আপনি প্লাস আপনার আন্ডারে যে কর্মকর্তাগুলো তারা কি ঠিক মতো ইউজ করে কিনা সেটা আপনি নিশ্চিত করবেন, নিশ্চয়তা করবেন। ওকে, এটা হচ্ছে আপনার কাজ। এবার আপনার যে লোকগুলো থাকবে, হ্যাঁ, একজন ভালো সুপারভাইজার হিসেবে আপনি নিজেকে কিভাবে পরিচিত করাইতে পারবেন বা আপনার ভালো সুপারভাইজার হিসেবে আপনার কাজগুলো কি থাকবে সেটা হচ্ছে আপনার যে ওয়ার্কার থাকবে আপনার আন্ডারে সেই ওয়ার্কারদের সাথে মাঝে মাঝে আপনিও ব্রিফ করবেন, তাদেরকে প্রয়োজন হলে তাদের কাজের সাথে সাহায্য করবেন, তাদের জন্য সবসময় অ্যাভেইলেবল থাকবেন, কারণ যে কোনো কাজে বা যে কোনো সমস্যায় পড়লে তারা কিন্তু আপনাকে জানাবে। তো আপনাকে যদি জানানোর সময় তারা না পায়, সাহস যদি না পায়, তাহলে কিভাবে হবে? তাই আপনার আন্ডারে যে ওয়ার্কার গুলো কাজ করবে তাদের জন্য আপনি অ্যাভেইলেবল থাকবেন। ওকে, তাদেরকে প্রপার সেফটি ইকুইপমেন্ট গুলো প্রোভাইড করবেন এবং ফলো করবেন যে তারা সেই ইকুইপমেন্ট গুলো পড়ছে কিনা কাজ করার সময়। এইভাবে আপনি একজন ভালো সুপারভাইজার হিসেবে লিড করতে পারবেন। এরপর দেখেন আপনার কাজ কি। একজন এমপ্লয়ারের কাজ দেখলাম, একজন সুপারভাইজারের কাজ দেখলাম, এখন আপনি একজন এমপ্লয়ি, তাহলে আপনার কাজ কি ওই ইন্ডাস্ট্রিতে? আপনার কাজ হচ্ছে আপনার জন্য যে নিয়ম কানুনগুলো আছে
সেই নিয়ম কানুনগুলো মান্য করা, আপনি যখন একটা ইকুইপমেন্ট ব্যবহার করবেন তো সতর্কতার সহিত ওই ইকুইপমেন্টটা ব্যবহার করা। আর ইকুইপমেন্ট ব্যবহারের আগে অবশ্যই মানে পিপিই পরে নেবেন, এবং আপনি যদি কাজ করার সময় কোনো হ্যাজার্ড সিচুয়েশন দেখেন সাথে সাথে আপনার যে বস থাকবে সেই বসকে ইনফর্ম করা, এবং কাজ করার সময় এদিকে ওদিকে ঘুরে না বেড়ানো, এগুলো হচ্ছে আপনার কাজ। আর আপনার কিছু অধিকার আছে, ওকে, আপনার কিছু রাইটস বলেন বা ল বলেন আছে, সেটা হচ্ছে আপনার রাইটস হচ্ছে রাইট টু নো, জানার অধিকার। যে কোনো বিষয় আপনি যে কোনো বিষয় হচ্ছেন জানতে চাইলেন আপনার যে উপরে কর্মকর্তা যে এটা কি, কিন্তু ওই বিষয়টা অবশ্যই ওয়ার্ক রিলেটেড হবে, ওই বিষয়টা কিন্তু কারো পার্সোনাল লাইফের না। কর্মসংস্থান রিলেটেড কোনো কিছু যদি আপনি জানতে চান সেই জানাটার অধিকার আপনার আছে। কোনো একটা ট্রেনিং হচ্ছে আপনার কর্মসংস্থানে, এখন ওই ট্রেনিংটা আপনি মনে করতেছেন আপনার জন্য ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে ওইটা দেওয়া হচ্ছে না, তো এই ট্রেনিং এ পার্টিসিপেট করার অধিকার আপনার আছে। তারপর হচ্ছে রাইট টু রিফিউজ, আপনি কাজটা কন্টিনিউ করতে পারতেছেন না, হইতে পারে শারীরিক কারণে বা মানসিক কোনো কারণে, এখন আপনি এই কাজ থেকে নিজেকে রিজাইন দিতে যাচ্ছেন, তো ওই যে রিজাইন দেওয়ার অধিকারটাও আপনার আছে। এই 3টা অধিকার হচ্ছে আপনার, ঠিক আছে? এবার Yes, দেখেন miss. এই অ্যাক্সিডেন্টের কারণগুলো কি কি হইতে পারে আপনারা বলবেন, একজন একটা করে বলেন। অ্যাক্সিডেন্টের কারণগুলো কি কি হইতে পারে, কি কি কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে? তারপর না, এইটা না, সুন্দর করে বলেন যে কন্ডিশন, সতর্কতার সহিত কাজটা না করার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, এভাবে বলতে পারেন। তারপর তারপর ম্যাম আমাদের আমাদের পিপি না ঠিকমতো না পড়লে পরে পিপিটা ইউজ করতে হবে সবসময়। আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলো সেগুলো আমাদের সুরক্ষা করার জন্য আমাদের ওগুলো ইউজ করতে হবে ম্যাম, তাহলে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। এবং আমাদের কর্মক্ষেত্রটা সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাজার্ড মুক্ত রাখতে হবে। কোথাও আগুনের বা বৈদ্যুতিক কাজে সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তারপর আর কি হইতে পারে? দেখা গেছে আপনার যে ওয়ার্ক প্লেসটা, ওই ওয়ার্ক প্লেসের স্পেসটা খুবই ছোট, ঠিক আছে, তাহলে ওই কারণে আপনার অ্যাক্সিডেন্ট করতে পারে না। এই জন্য হ্যাঁ, আমাদের যথাযথ জায়গা থাকতে হবে, এবং যদি আমি গ্রুপ ওয়ার্ক করি তাহলে সুপারভাইজার যে নির্দেশনা দেয় তাহলে ওই নির্দেশনা অনুযায়ী আমার কাজ করতে হবে। আমার ফায়ার হাইড্রেন্ট, তারপরে ফায়ার হাইড্রেন্ট তো এই সম্পর্কে তো আমার জ্ঞান থাকতেই হবে। তারপরে ফায়ার এক্সটিংগুইশার আমি কিভাবে পরিচালনা করতে পারি সেই বিষয়ে আমার জ্ঞান থাকতে হবে। তারপরে মোট কথা হচ্ছে ওয়ার্কশপে আপনি যদি যে যন্ত্রটা আমি জান স্যার আপনি মোটামুটি হইছে, আপনি মোটামুটি ভালোই ট্র্যাকে আছেন। হ্যাঁ, আমি এটাই একটু বলতেছি যে কোন কোন কারণে হইতে পারে। যখন আপনি দেখা গেছে অসতর্কতা আছেন, আপনার অসচেতন বলতে পারেন, আপনার কাজে মন নাই, মন না দিয়ে আপনি কাজ করতেছেন, ঠিক আছে, ওই কাজে আপনার মন নাই, তাহলে অসচেতনতা বা অসতর্কতার কারণে আপনার অ্যাক্সিডেন্টটা হতে পারে। ওকে, তারপর আপনি নেগলেক্ট করলেন, আপনি এটাকে কোনো পাত্তাই দিলেন না, আপনি নেগলেক্ট করতেছেন বিষয়টা, তো ওই কারণেও কিন্তু আপনার মানে অ্যাক্সিডেন্টটা হতে পারে। তারপর হচ্ছে আপনি কোনো একটা কিছু জানেন না, প্রপারলি সেই প্রসিডিউরটা সম্পর্কে জানেন না, কোন একটা কাজ করবেন কিন্তু প্রসিডিউরটা জানেন না, এখন প্রসিডিউরটা না জেনেই আপনি কাজটা করা শুরু করে দিচ্ছেন, তাহলে কি আপনার অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। আপনার ওয়ার্ক প্লেসে যে কন্ডিশন সেটা আনটাইডি, ছোট, স্পেস কম, আলো বাতাস কম, মানে আলো নাই বললেই চলে, খুবই স্বল্প, আপনি ঠিক মতো দেখতেই পাচ্ছেন না, আপনার যে মেশিনটা ইউজ করবেন সেটা দেখতে পাচ্ছেন না, তাহলে আপনি তো মেশিনটা যদি ঠিক মতো না দেখতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার কি দুর্ঘটনা ঘটার বা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে না? এরপর আপনার ওয়ার্ক প্লেসটা খুবই ছোট, আপনি যখন পাস করতেছেন একটা মানুষের সাথে যেতে পারছেন না, ঠিক মতো হাঁটতে পারছেন না, তাহলে আপনার কি হবে না?
ইনঅ্যাডিকুয়েট লাইট এন্ড ভেন্টিলেশন এই কথাটা বললাম, তাহলে আপনি প্রপারলি টুলসটা ইউজ করতে পারেন না, আপনি টুলসটা প্রপারলি ইউজ করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে কি আপনার অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে না? জি ম্যাম। এইগুলো হচ্ছে বিষয়বস্তু, আপনারা বুঝতে পারছেন, কিন্তু আপনারা হচ্ছে আরো ডিপলি চলে যাচ্ছেন। কিন্তু আপনাকে জাস্ট বলছে যে আপনি ওয়ার্ক প্লেসে কাজ করতেছেন বা যেভাবেই হোক না কেন, কোন কোন জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনাটা থাকতে পারে, তো এই বিষয়গুলোতে আপনার অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, পারবেন না এইটুকু লিখতে, এই কথাগুলো লিখতে? জি জি জি। আচ্ছা, এবার আমরা আসি টাইপস অফ হ্যাজার্ডে। আমাদের মূলত হ্যাজার্ড 4 প্রকার বলে, কিন্তু আবার ওই সাইকোসোশ্যাল যে হ্যাজার্ডটা ওইটা হচ্ছে আপনার করা হয়েছে, অ্যাড করা হয়েছে। তাহলে তাহলে হ্যাজার্ড বলবো হচ্ছে 5 ধরনের, সেটা হচ্ছে ফিজিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল, এরগোনমিক্যাল আর হচ্ছে সাইকোসোশ্যাল। তাহলে ফিজিক্যালটা কি হইতে পারে? ফিজিক্যাল হ্যাজার্ড কি হইতে পারে আপনারা পারেন, আমি জানি। হ্যাজার্ড ফিজিক্যাল হতে হ্যাজার্ড পারে কি হইতে পারে? আমি যেখানে কাজ করতেছি উপরে টুলস আছে, একজন যে কোনো একজন। হ্যাঁ বলেন। আমি যেখানে কাজ করতেছি উপরে টুলস থাকতে পারে, এটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে। ফিজিক্যাল বলছি আমি। ফিজিক্যাল ম্যাম এই যে সরাসরি যে হ্যাজারটা, এটাই তো যে হ্যাজারটা ঘটে কাজের ঘটে। হ্যাঁ আচ্ছা, কোনো একটা উপাদানের কারণে যদি আপনার শারীরিক ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, একটা উপাদানের কারণে যদি আপনার দুর্ঘটনাটা ঘটে, তো সেটার ক্ষেত্রে আপনার হবে ফিজিক্যাল হ্যাজার্ড, উপাদানের কারণে। ওকে, আর বায়োলজিক্যাল হইতে কি পারে? বায়োলজিক্যাল ম্যাডাম বায়োলজিক্যালটা হচ্ছে এনিমেল আর বার্ড। পশু পাখি, মানে যে কোনো ভাইরাস দ্বারা গঠিত হ্যাজার্ড যেটা, ভাইরাস, করোনা ব্যাকটেরিয়া, ভাইরাস একটা, কীটপতঙ্গ, হ্যাঁ কীটপতঙ্গ